30 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ফুরায়নি অপেক্ষা। ভোট গণনা শেষ 15 কেন্দ্রের সন্ধ্যায় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। লন্ডনের তথ্য উপদেষ্টাকে ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ, গাড়িতে ডিম নিক্ষেপ, উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস হাইকমিশনের। ব্যাংক দখল, ভুয়া ঋণ ও হুন্ডি, হাসিনার আমলে পাচার হয়েছে $234 বিলিয়ন, হারানো সম্পদ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে টাস্কফোর্স। নেপালে সহিংসতা আরও গুজবের ছায়ায় আতঙ্কিত জনজীবন, দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি। এবং এশিয়া কাপে আজ লঙ্কা বাংলা দ্বৈরথ, গ্রুপ অফ ডেথে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের 30 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, এখনও ফলাফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। শনিবার সকালে প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর KM রাশিদুল আলম জানিয়েছিলেন দুপুর 2:30টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। তবে কিছুক্ষণ পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান সন্ধ্যায় 7টায় ফলাফল ঘোষণা করা হবে বলে আমার কাছে কোনো ফর্মাল তথ্য নেই। আর তৃতীয় আরেকটা আপনি বিষয় বলেছেন যে কেউ কেউ বর্জন করেছেন, কেউ কেউ পদত্যাগ করেছেন, গণনা করে কি লাভ হবে। আমরা তো এখানে লাভ লোকসান দিয়ে আসলে গণনার কাজ করছি না। আমরা আমাদের হল ইউনিয়ন প্লাস জাকসুর জন্য আমাদের কনস্টিটিউশনস আছে, সেই কনস্টিটিউশনস অনুসারে আমাদের যা প্রতিপালন করা উচিত তাই আমরা করে যাচ্ছি। আশা করি সন্ধ্যা 7টার মধ্যে ফল প্রকাশ করতে পারবো এবং আপনাদের সহযোগিতা কামনা করে রাখলাম। উনি বলেছিলেন যে দুপুর 2টার মধ্যে, উনি হয়তো গণনার কথাটা বলেছেন। আশা করা যায় 2-2:30টার মধ্যে গণনার কাজ শেষ হয়ে যাবে। তারপরে রেজাল্ট ঘোষণা করতে হলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেখানে আমাদের কিছু সময় খরচ হবে। সেই মিলিয়ে আশা করি 7টার মধ্যে ঘোষণা করতে পারব। জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। একটু জানিয়ে রাখি আমরা, সেটা হচ্ছে যে জাকসু নির্বাচনের যে ফলাফল বা ভোট গণনা কিন্তু আজকে তৃতীয় দিনের মতো চলছে এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রায় 17টি কেন্দ্রের ফলাফল গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। এখনও আরও 4টি কেন্দ্রের ভোট গণনা চলছে এবং এটি হয়তো দুপুর 2টা থেকে 3টা নাগাদ এটি শেষ হতে পারে ভোট গণনা। এবং আমরা কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 7টা নাগাদ ফলাফল ঘোষণা করা হবে বলে। ওএমআর মেশিনে যেটি ফলাফল এই ভোট গণনা করার কথা ছিল সেটি মূলত বেশ কয়েকটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং যারা নির্বাচনে দাঁড়িয়েছেন যেসব প্যানেল, এই প্যানেলের পক্ষ থেকে এই ফলাফল এবং ভোট গ্রহণ ওএমআর মেশিনের বিরোধিতা করার কারণে মূলত ম্যানুয়ালি ভোট গণনা শুরু হয় এবং যার কারণে মূলত এই ফলাফল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আমরা কাছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষ বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা, যদিও সেই গাড়িতে উপদেষ্টা ছিলেন না। শুক্রবার গভীর রাতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেল 4টায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে আয়োজিত এক সেমিনারে যোগ দেন। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে এ অনুষ্ঠান আয়োজন করেছিল সোয়াস কর্তৃপক্ষ ও হাই কমিশন। এ সময় আওয়ামী লীগের 18 জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে আগে থেকেই পুলিশ নিরাপত্তা থাকায় উপদেষ্টার গাড়িতে কোনো সমস্যা পড়েনি। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম একাধিক গাড়ি নিয়ে সোয়াস ত্যাগ করেন। পরে
হাইকমিশনার দুটি খালি গাড়ি বের হওয়ার সময়ে কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা, কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টায় ব্যর্থ হলেও হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে। লন্ডনে প্রকাশিত ফিনান্সিয়াল টাইমসের একটি ডকুমেন্টারি কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশকে। এতে দাবি করা হয়েছে 2009 থেকে 2023 সালের মধ্যে ক্ষমতার কেন্দ্র থেকে পাচার হয়েছে প্রায় 23,400 কোটি ডলার। ভুয়া ঋণ, হুন্ডি, রিয়েল এস্টেট বিনিয়োগ আর রাজনৈতিক প্রভাব সব মিলিয়ে সাজানো নাটকের মতোই এ কাহিনী। এখন প্রশ্ন, সেই হারানো বিলিয়ন ডলার কি আদৌ ফিরে আনা সম্ভব? বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। লন্ডনের এক শীতল রাতে প্রকাশ পেল এমন এক ডকুমেন্টারি যা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস সম্প্রতি প্রকাশ করল বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেন সাইট। তাতে উঠে এসেছে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র থেকে পাচার হয়েছে প্রায় 23,400 কোটি ডলার। চলচ্চিত্রের মতোই গল্প এগিয়ে যায়। একদিকে মহাসড়ক জুড়ে বিক্ষোভ, অন্যদিকে ব্যাংকের গোপন লেনদেনের ফাইল। হঠাৎই প্রকাশ পায় ডিজিএফআইয়ের সহায়তায় প্রভাবশালীরা ব্যাংক দখল করে অস্ত্রের মুখে পরিচালকদের পদত্যাগে বাধ্য করেছে। ভুয়া ঋণ, হুন্ডি, রিয়েল এস্টেটে বিনিয়োগ সবই যেন এক নাটকের অংশ। তারপর আসে রাজনৈতিক বিস্ফোরণ। 2024 সালের জুলাই মাস, কোটা সংস্কারের বিতর্কে ক্ষুব্ধ ছাত্ররা রাজপথে নামে। 14 জুলাই থেকে দমন পীড়ন শুরু হয়। গুলির শব্দ ছড়িয়ে পড়ে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী পর্যন্ত। কিন্তু 5 আগস্ট এক নাটকীয় মোড়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালাতে অস্বীকৃতি জানায়, আর ঠিক সেদিনই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। জাতিসংঘের হিসেবে নিহতের সংখ্যা অন্তত 1400, কিন্তু গোপন কবর আর নিখোঁজের খতিয়ান বলছে সংখ্যাটা আরো বেশি। ডকুমেন্টারিতে উঠে আসে হাসিনার ঘনিষ্ঠ মহলের নাম, শেখ রেহানার পরিবার, লন্ডনে বিপুল সম্পত্তি, এমনকি টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, সবই যেন অপরাধ কাহিনীর এক একটি নতুন অধ্যায়। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা ইতোমধ্যেই জব্দ করেছে প্রায় 350টি সম্পত্তি, আর অন্তর্বর্তী সরকারের তথ্য বলছে গড়ে প্রতি বছর পাচার হয়েছে 1600 কোটি ডলার। এখন প্রশ্ন হলো, পাচার হয়ে যাওয়া সেই বিলিয়ন ডলার কি ফিরিয়ে আনা সম্ভব, নাকি বাংলাদেশ আবারও ডুবে যাবে একই দুষ্ট চক্রে? তুষার ইসলাম, জাগো নিউজ। জনদুর্ভোগ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান জানান, বিদ্যুৎ উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আন্তরিক আশ্বাস পেয়েই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, গেল 2 বছর ধরে চলা আন্দোলনে সমিতির কর্মীরা কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি। 80টি সমিতির 33,000-এর বেশি কর্মী শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছেন, কিন্তু এরপরও তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, চাকরিচ্যুতি ও বরখাস্তের মতো দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। মাহবুবুর রহমান অভিযোগ করেন, আরইবির ভুল তথ্যের কারণে বিদ্যুৎ বিভাগ বিভ্রান্ত হচ্ছে এবং আন্দোলনকারী কর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যা অনভিপ্রেত। সরকারের প্রতি আস্থা রেখে কর্মীরা কাজে ফিরবেন এবং এই আস্থার বাস্তব প্রতিফলন দ্রুতই দেখা যাবে বলেও জানান তিনি। মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘোষ নয়, যোগ্যতাই হয়েছে মূল মাপকাঠি। মাত্র 240 টাকা খরচে ভ্যান চালক, কৃষক ও দিনমজুর পরিবারের 9 তরুণ চাকরি পেয়েছে বলে আনন্দের ঢেউ ভাসছে।
মেহেরপুরের এই নিয়োগ শুধু চাকরি পাওয়া নয়, এ যেন সৎ প্রক্রিয়ায় আস্থার নতুন বার্তা, যা ভবিষ্যতে অসংখ্য তরুণকে স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে এবার প্রমাণ মিলেছে সত্যিকারের যোগ্যতা থাকলেই সরকারি চাকরি সম্ভব। মাত্র 240 টাকা খরচ করে জেলার সাধারণ পরিবার থেকে 9 তরুণ চাকরি পেয়েছেন। এই নিয়োগে ভ্যান চালক, কৃষি ও দিনমজুর পরিবারের সন্তানদের সাফল্য ছড়িয়ে দিয়েছে আনন্দের ঢেউ। মুজিবনগরের বাগওয়ান গ্রামের ভ্যান চালক মিন্টু মোল্লার ছেলে মাজহারুল ইসলাম চাকরি পাওয়ার পর আবেগে বাবাকে জড়িয়ে ধরেন। মিন্টু মোল্লা বলেন, সারা জীবন ভ্যান চালিয়ে সংসার ও ছেলের পড়াশোনা চালিয়েছেন। আজকের সাফল্যে তার জীবনের কষ্ট সার্থক হয়েছে। ওই বাদাম বেচছি, আমি মুনিশ খেটি, আমি ছেলে মেয়ে দুটো লেখাপড়া শিখাচ্ছি। আমার ছেলে বিনা টাকায় চাকরি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলের ভবিষ্যৎটা, আমার জীবনটা কেটে গেল, ওর জীবনটা কেটে গেল। মাজহারুল জানান, প্রথম বেতন বাবার হাতে তুলে দেবেন। আমার আব্বু আমাদের ভ্যান চালায় আমাদের 2 ভাই বোনের পড়াশোনা করাছে এবং আমি 2025 সালের রিক্রুটিং পুলিশ ব্যাচে আমি 3 দিন সফলভাবে নিজের যোগ্যতায় সফল হয়েছি এবং 2025 সালের রিক্রুটিং ব্যাচে আমি যোগদান করেছি। দিঘিরপাড়ার কৃষক আক্কাস আলীর ছেলে রুম্মানও চাকরি পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, অভাব অনটনে বেড়ে উঠলেও এবার স্বপ্ন পূরণ হলো। পরিবারের কষ্ট কমানোই এখন তার লক্ষ্য। আমার বাবা একজন কৃষক। আমি দীর্ঘ 4টা মাঠ করার পরে 3বার ভাইবা দিছি। 3বার ভাইবা দেওয়ার পরে এবার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমত এবং মা বাবার দোয়ায় 120 টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। নতুন কনস্টেবল অমিত হাসান বলেন, আগে ঘুষ ছাড়া চাকরি মেলে না এমন ধারণা ছিল। এবার প্রক্রিয়াটি সেই ধারণা বদলে দিয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, কোনো আর্থিক লেনদেন ছাড়াই লিখিত, মৌখিক, শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হয়েছে। মোট 555 প্রার্থীর মধ্য থেকে 9 জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ পুলিশ বিগত বেশ কয়েক বছর থেকে আপনারা জানেন যে পরিবর্তিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে সুনামের সাথে সারা দেশব্যাপী স্বচ্ছতার সাথে টিএসসি রিক্রুটমেন্ট কনস্টেবল সম্পন্ন করে এসেছে। তারই ধারাবাহিকতায় 2025-এ এই পর্যায়ে টিএসসি রিক্রুটমেন্ট সম্পন্ন হলো। যারা নিয়োগ পেয়েছেন তারা তাদের যোগ্যতা, মেধা, দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। মেহেরপুরের এই নিয়োগ শুধু চাকরি পাওয়া নয়, এ যেন সৎ প্রক্রিয়ায় আস্থার নতুন বার্তা, যা ভবিষ্যতে অসংখ্য তরুণকে স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের মার্চে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, নতুন প্রধানমন্ত্রীর সুপারিশে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী বছরের 5 মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সুশীলা কার্কি বিভিন্ন পদে মন্ত্রীদের নিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সমাদৃত। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য জেনজি বিক্ষোভকারীদের সমর্থনের কারণেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার মন্ত্রিসভাকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ এবং আক্রমণের শিকার অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, সেই সঙ্গে পরিবর্তন চাওয়া, জেনজি বিক্ষোভকারীদের আশ্বস্ত করা এবং নেপালের সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তাদের। এদিকে নেপালের সাম্প্রতিক সহিংসতা আর গুজবের ছায়ায় আতঙ্কিত জনজীবন। রাজধানীতে ভুয়া বার্তার ঢল ছড়িয়েছে সেনা হস্তক্ষেপের গুজব। এ অবস্থায় মুখ খুলেছে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, গুজবে কান না দিয়ে নির্ভর করতে হবে অফিসিয়াল তথ্যের ওপর। এদিকে মাত্র 2 দিনই সহিংসতায় ভূষীভূত বহু ঐতিহাসিক স্থাপনা, ক্ষতি শত শত কোটি রুপিরও বেশি। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে।
অশান্ত সময়, চারিদিকে ধোঁয়া আর গুঞ্জন। নেপালের রাজধানীর আকাশে ভেসে বেড়াচ্ছে ভয়। কেউ বলছে সেনাবাহিনী নাকি ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার ফিসফাস করছে গোপন পরিকল্পনার গল্প। হঠাৎই ভুয়া বার্তায় ভরে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ঠিক তখনই নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী এক যৌথ বিবৃতি জারি করে। हालसम्म धेरै जनधर्मको क्षति भइसकेको हुँदा বিবৃতিতে কঠোর সতর্কবার্তা, গুজবে কান দেবেন না। সেনারা জানায় তাদের কার্যক্রম সম্পর্কে জানার একমাত্র ভরসা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রহস্য ঘেরা পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার অনুরোধ জানায় তারা। প্রতিশ্রুতি দেয় সময় মতো স্বচ্ছ তথ্য পৌঁছে দেয়া হবে। কিন্তু এরই মধ্যে রাজধানী কেঁপে ওঠে নতুন এক আতঙ্কে। মাত্র দুদিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ক্ষতি দাঁড়িয়েছে 200 বিলিয়ন রুপিরও বেশি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে সিংহদরবার, পার্লামেন্ট ভবন, এমনকি সুপ্রিম কোর্টের মতো ঐতিহাসিক স্থাপনাও। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে শত বছরের নথি আর অমূল্য সব দলিলপত্র। নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হতাশ গলায় বলেন, এই ভবনগুলো সংস্কার করে টিকিয়ে রাখা সম্ভব নয়। নতুন করে গড়তে খরচ হবে আকাশ ছোঁয়া। প্রশ্ন জেগেছে, এ কি কেবল সহিংসতার ছায়া, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো চক্রান্ত? সেনাবাহিনীর আহ্বান সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে অজানা সব গল্প। সত্য মিথ্যার মাঝে দোদুল্যমান জনমনে ভর করছে অনিশ্চয়তা। নেপালের রাজধানীর রাত এখন আরো ঘন, আরো নিস্তব্ধ। ধ্বংসস্তূপ আর গুজবের অন্ধকারে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে কি ঘটছে এই দেশের ভেতরে? তুষার ইসলাম, জাগো নিউজ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে শনিবার রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ইউএসজিএস এর তথ্য অনুসারে কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র রাশিয়ার পেট্রোপাভলভস্ক কামচাটস্কি শহর থেকে 111 কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের 39.5 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত এনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে যে রাশিয়ার কিছু উপকূলে 1 মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ আসতে পারে। জাপান, হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে 30 সেন্টিমিটারেরও কম ঢেউ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এর আগে জুলাই মাসে কামচাটকা উপদ্বীপে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। সে সময় প্রশান্ত মহাসাগর জুড়ে 4 মিটার উঁচু সুনামি শুরু হয় এবং হাওয়াই এবং জাপানের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। গণতান্ত্রিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলে দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 193 জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। কঙ্গোর কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, গত বুধবার ও বৃহস্পতিবার কঙ্গোর ইকুয়েটর প্রদেশে প্রায় 150 কিলোমিটার দূরত্বের ব্যবধানে এ দুর্ঘটনা ঘটে। কঙ্গোর মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লোকোলেলা অঞ্চলের কঙ্গো নদীর তীরে প্রায় 500 জন যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন লাগে। পরে সেটি উল্টে গেলে 107 জন মারা যান। প্রতিবেদনে বলা হয়, লোকোলেলা অঞ্চলের মালেঞ্জ গ্রামের কাছে ডুবে যাওয়া নৌকাটি থেকে 209 জনকে জীবিত উদ্ধার করা হয়। কঙ্গোর সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই দুর্ঘটনায় 146 জন নিখোঁজ রয়েছেন। এর আগের দিন বুধবার বাসাসকুসু অঞ্চলে পৃথক এক দুর্ঘটনায় মোটর চালিত নৌকা ডুবে যায়। এতে অন্তত 86 জন মারা যান, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। দুটি ঘটনার একটিরও কারণ জানা যায়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপের এবারের আসরে শনিবারের ম্যাচটি হয়ে উঠেছে গ্রুপ অফ ডেথের সবচেয়ে বড় আকর্ষণ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই পরিচিত প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে এমন এক ম্যাচে যেখানে হারের মানে হলো সুপার 4-এর পথে ভয়ঙ্কর কঠিন সমীকরণ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছেন দাপট। আবুধাবিতে হংকংকে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল। পেসারদের আগ্রাসী সূচনা, রিশাদ হোসেনের ঘূর্ণি আর শুরুর ব্যাটারদের পরিপক্ক ব্যাটিং সব মিলিয়ে পূর্ণাঙ্গ এক জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে বাংলাদেশকে কেবল আত্মবিশ্বাসী দেয়নি, বরং ভেন্যুর কন্ডিশন নিয়েও বাংলাদেশ এগিয়ে রাখছে। অন্যদিকে শ্রীলঙ্কা এখনও নিজেদের ছন্দ খুঁজছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিরলেও তাদের ব্যাটিং লাইন আপ এখনও প্রশ্নবিদ্ধ। মাত্র 2 সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে 80 রানে গুটিয়ে যাওয়া সেই আঘাত কাটিয়ে উঠতে পারেনি তারা। যদিও পরিসংখ্যানে দুই দল সমানে সমান, গত 10 বছরে 16 ম্যাচে দুই দলই জিতেছে 8টি করে। তবে সাম্প্রতিক সময়ে পাল্লা ভারী বাংলাদেশের। জুলাইয়ে লঙ্কান মাটিতেই সিরিজ জিতেছে 2-1 ব্যবধানে। গেল বছর টি-20 বিশ্বকাপেও হারিয়েছে দিমুথ করুণারত্নের দলকে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 30 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ফুরায়নি অপেক্ষা। ভোট গণনা শেষ 15 কেন্দ্রে সন্ধ্যায় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। লন্ডনে তথ্য উপদেষ্টাকে ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ, গাড়িতে ডিম নিক্ষেপ, উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। ব্যাংক দখল, ভুয়া ঋণ ও হুন্ডি, হাসিনার আমলে পাচার হয়েছে $234 বিলিয়ন। হারানো সম্পদ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে টাস্কফোর্স। নেপালে সহিংসতা আর গুজবের ছায়ায় আতঙ্কিত জনজীবন, দায়িত্ব নিয়েই নেপালের নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি। এবং এশিয়া কাপে আজ লঙ্কা বাংলা দ্বৈরথ, গ্রুপ অফ ডেথ টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।